Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa maghfiratuhu wa jannah. Welcome the student of class 6 and 7 of Purva Qadamtoli Islamia Alim Madrasa. My dear student, how are you today? I hope that you are fine and you are okay. I am also fine by the grace of Almighty Allah. My dear learner, I have given you some rules on article in my previous class. I hope that you have completed the lesson. সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আল্লাহ সুস্থ রেখেছেন। আমি তোমাদেরকে আর্টিকেল ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর একই পার্ট এবং এই আর্টিকেল দোনো ক্লাসেই আছে তোমাদের, সে কারণে আমি তোমাদের দুই ক্লাসের নামই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, 6 এবং 7। তোমরা উভয় ক্লাসের স্টুডেন্টরা যদি এই পার্ট ফলো করো তাহলে তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। আমি তোমাদেরকে আর্টিকেল 3টি এ, এন এবং ডি এ বিষয়ে যথেষ্ট আলোচনা করেছি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে, আগে ক্লাসে। তো সেখানে আমি এ এবং এন এর সাধারণ কিছু নিয়ম দেখিয়েছিলাম। এখন আজকে দেখাবো আমি তোমাদেরকে স্পেশাল ইউজ অফ আর্টিকেলের বিশেষ ব্যবহার। আর্টিকেলের বিশেষ ব্যবহার নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। তাহলে তোমরা যখনই এই ভিডিও দেখবে এবং পড়বে তখন তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং প্র্যাকটিস চালিয়ে যাবে। আশা করি প্র্যাকটিস চালিয়ে গেলে তোমাদের কোনো রকমের সমস্যায় পড়তে হবে না মাই ডিয়ার লার্নার্স। এবার আমরা এ এবং এন এর স্পেশাল ইউজটা আমরা একটু দেখে নেব। দেখো, আমি আগেই লিখে রেখেছি, কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখিত হলে, অর্থাৎ ফার্স্টে যদি একটা নাউন যদি একটা বাক্যের মধ্যে 3 বার 4 বার যদি আসে, তাহলে প্রথমবারে যদি এই সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউন হচ্ছে গণতে যাহা পারা যায়, আর আনকাউন্টেবল গণতে নাহি পারি ওজন করি, আনকাউন্টেবল নাউন তাকেই ধরি। সুতরাং আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না, ওজন করে মাপতে হয়, যেমন দুধ, তেল, চিনি, চাল এটসেট্রা। আর কাউন্টেবল নাউন হচ্ছে পাখি, তারপরে ডিম, এরপরে মানুষ, গরু, তারপরে ভেড়া, ছাগল, বকরি, মুরগি, হাঁস, যা কিছু আছে সব কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যদি প্রথমেই আসে তাহলে তার আগে বসবে এ অথবা এন। দেখুন, তাকাও আমার দিকে। এ বার্ড, এখানে বার্ড এসেছে, একটা কাউন্টেবল নাউন, পাখি গণনা করা যায়, এজন্য এ বার্ড। এ ম্যান, একজন মানুষ। তাহলে আশা করি এই নিয়মটা তোমাদের বুঝতে আর কোনো কষ্ট হয়নি। আমি একটা নিয়ম বোঝাবো এবং একটা নিয়ম কিন্তু আমি মুছে ফেলবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এ এবং এন এর ব্যবহার, এ এবং এন। ওকে, ইচ, EACH, ইচ অথবা পার, পার, প্রতি, এই দুটোটার অর্থই হলো প্রতি। প্রতি অর্থে যখন ব্যবহৃত হবে ইচ এবং পার, তখন এ এবং এন বসাতে হবে তোমাকে ইচ এবং এনের পারের আগে। যেমন হি আর্নস 500 টাকা। উদাহরণ দেখো, হি আর্নস 500 টাকা এ ডে, অর্থাৎ দিন প্রতি বা প্রতিদিন সে 500 টাকা ইনকাম করেন। তিনি 500 টাকা ইনকাম করেন প্রতিদিন। তা এখানে এই যে পার অর্থে কিন্তু এখানে এই ব্যবহার করেছি আমরা, এখানে প্রতি, এই একদিন, অর্থাৎ এখানে দিনের প্রতি, প্রতিদিন। এখানে এইরকম যদি প্রতি অর্থে ইচ এবং পার অর্থে যদি আসে তাহলে আমরা সেখানে এ অথবা এন বসাবো। আশা করি তোমরা এ নিয়মটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু মনোযোগ নষ্ট করবে না এবং খুব মনোযোগের সাথে এই পাঠ গ্রহণ করবে। অপরিচিত ব্যক্তি
ব্যক্তি বা পদবীর পূর্বে আননোন ফিগার, তোমাদের কাছে যদি এরকম আননোন ফিগার তোমার মনে হয়, অপরিচিত ব্যক্তি বা পদবী, এর পূর্বে বসাতে হবে এ অথবা এন। যেমন এই মিস্টার খান came to see you, একজন মিস্টার খান নামে একজন, অর্থাৎ এখানে কিন্তু অপরিচিত, অর্থাৎ ইউ ডোন্ট নো হু ইজ মিস্টার খান, ইউ ডোন্ট নো হু ইজ মিস্টার রতন। যেমন এ রতন কেম টু সি ইউ, একজন রতন এসেছিল তোমার সাথে দেখা করতে। একজন রতন মানে কি, রতন নামে একজন, অর্থাৎ এ কিন্তু তোমার পূর্ব পরিচিত নয়, সরি, পূর্ব পরিচিত নয়। তাহলে পূর্ব পরিচিত যদি না হয়, সে অপরিচিত, তার পূর্বে আমরা বসাবো এ অথবা এন, একদম সহজ। ওকে, তাহলে আমরা এটাও মুছে দেই। ওকে, এটাও আমরা মুছে দিলাম। এরপরে আমাদের কাছে যেই নিয়মগুলো রয়ে গেল, ফিউ, লিটল, লট অফ, গুড ডিল, এর পূর্বে এ অথবা এন বসায়। এতে কিন্তু পরিমাণ বোঝায়। যেমন ফিউ অর্থ কয়েক, লিটল অর্থ সামান্য, লট অফ অর্থ প্রচুর, গুড ডিল এটা অর্থ প্রচুর। সুতরাং এই যে প্রচুর, সামান্য, কয়েকটি, এগুলোর পূর্বে কিন্তু এ অথবা এন বসাতে হবে। কেমনে? এ ফিউ বয়েজ, কয়েকজন বালক। যেমন আই হ্যাভ আ ফিউ বুকস, আমার কয়েকটি বই আছে। সুতরাং এ ফিউ বুকস, এখানে যদি তোমাকে গ্যাপ দিয়ে দেওয়া হয়, যেমন দেয়ার, টিএইচইআরই, দেয়ার আর ড্যাশ ফিউ বুকস ওয়ান দ্য সেলফ, একটা মনে করো কথা আসলো, দেয়ার আর ড্যাশ ফিউ বুকস অন দ্য সেলফ, সেলফের উপরে কয়েকটি বই আছে। সুতরাং আমরা এখানে কি করব, দেয়ার আর এ ফিউ বুকস, যদিও আরটা কিন্তু বহুবচন, কিন্তু তারপরেও এ বসছে। নিয়ম হলো ফিউ, লিটল, লট অফ, গুড ডিল এর পূর্বে এ অথবা এন বসাতে হয়। আশা করি তোমরা খুব সুন্দরভাবে ইজিলি নিয়মটা বুঝতে পেরেছো। মনে রাখবে, কিছু কিছু জিনিস মনেও রাখতে হবে। আসলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস তোমাকে লিড ইউ টু রিচ ইউর গোল। তোমাকে কিন্তু বেশি বেশি প্র্যাকটিস তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। বাট মনে রাখতে হবে যে তোমাকে প্র্যাকটিস যে করবে, তাতে কিছু জিনিস তোমাকে আবার মনেও রাখতে হবে। এ ফিউ, আ লিটল, আ লট অফ, আ গুড ডিল এর পূর্বে এ অথবা এন বসাতে হবে। আমি নিয়মটা মুছে দিচ্ছি আবারও। মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা একেবারে এই যে 6টা নিয়ম দিয়েছিলাম আমি, মাত্র 6 রুলস এ এবং এনের, এগুলো বাকি ছিল দেওয়া, সেজন্য এই 6টা নিয়ম দিয়ে দিলাম। যেহেতু তোমাদের সামনাসামনি হওয়ার সুযোগ আমার হয়নি, এখনও নেই, সো মে আল্লাহ নৌচ, আল্লাহ ভালো জানেন যে কবে তোমাদের সাথে আমার দেখা হবে। সুতরাং দেখা হোক আর নাই হোক, তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কাছে মনে হবে যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে। সুতরাং তোমরা অবশ্যই ইউ ফিল ডোন্ট ফ্রাস্ট্রেট, তোমাকে কিন্তু ইউ ডোন্ট ফিল ফ্রাস্ট্রেট, তোমাকে কিন্তু ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, এবং ফ্রাস্ট্রেশন তোমাকে ফিল করা চলবে না। ওকে, আমরা এই 6টা নিয়মের লাস্ট মানে 5 নম্বর নিয়মে চলে আসলাম। হোয়াট দিয়ে যদি এক্সক্লামেটরি বাক্যের শুরুতে হোয়াটের পর, দেখো হোয়াট দিয়ে শুরু এক্সক্লামেটরি বাক্যের লাগবে না, বাক্যে হোয়াট এর পর এ এবং এন বসে। তোমরা জানো, অবশ্যই জানার কথা যে 5 প্রকার সেন্টেন্স হলো অর্থভেদে, অর্থ অনুযায়ী সেন্টেন্স আর 5 kinds, according to meaning sentence are 5 kinds. So last kind of sentence is exclamatory sentence, সাধারণত হাউ, হ্যাঁ,
তারপরে হোয়াট, হ্যাঁ, এগুলো দিয়ে শুরু হয়। হাউ, হোয়াট, এগুলো দিয়ে সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয়। সুতরাং হাউ দিয়ে নয়, হট দিয়ে যখন শুরু হয় তখন দিতে হবে হটের পরে এ। মনে রাখবে কথাটা অবশ্যই। হোয়াট দিয়ে শুরু এক্সক্লামেটরি বাক্যে হোয়াটের পর এ অথবা এন বসাতে হবে। হোয়াট আ নাইস পিকচার ইট ইজ, কি চমৎকার ছবিটি, এই ছবিটি কি চমৎকার। অথবা তুমি দিতে পারো যেমন হোয়াটস আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, ইহা কি সুন্দর ফুল, কি সুন্দর। হোয়াট তারপরে এ দিতে হবে আর্টিকেল। যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তোমাকে মনে রাখতে হবে, তখন এই নিয়মটা স্মরণ করবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স চিহ্নটাও তোমার দেয়া আছে, এটা দেখেও তুমি চিনতে পারো। হোয়াট দিয়ে শুরু হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন নেই, অতএব আছে এই চিহ্ন, সুতরাং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সুতরাং এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু তুমি চিনে ফেলেছো, অতএব এখানে দিবে এ। ক্লিয়ার মাই ডিয়ার লার্নার্স? তাহলে এই নিয়মটাও আমরা শেষ করে দিলাম, মুছে দিলাম। এরপরে শুধু একটা নিয়ম থাকলো, স্পেশাল ইউজ অফ এ অ্যান্ড অ্যান। এর একটা নিয়মই মাত্র বাকি থাকলো। আসি আমরা সে নিয়মটায়। বিখ্যাত ব্যক্তির গুণের সাথে কাউকে তুলনা করতে এ এবং অ্যান বসে। বিখ্যাত ব্যক্তি যেমন রবীন্দ্রনাথ, তারপরে টাগোর, এবং ন্যাশনাল পোয়েট অফ আওয়ার কান্ট্রি কাজী নজরুল ইসলাম, বিখ্যাত ব্যক্তি। তারপরে আমরা আসি যেমন বার্নার্ড শো, তারপরে যেমন নেলসন ম্যান্ডেলা, তারপরে বলতে পারি বিল গেটস, তারপরে বলতে পারি মাদার তেরেসা। হ্যাঁ, দে আর ফেমাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দে আর ফেমাস ফিগার, they were famous figure all over the country, not only in our country but also all over the whole world, all over the whole world they were famous, very famous. ফেমাস ব্যক্তির সাথে যদি কারো গুণ মিলে যায়, যেমন শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক ভাষা জানতেন এবং তিনি অনেকগুলো ভাষার পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন। এখন কোনো লোক খুব ভাষাবিদ, অনেকগুলো ভাষা আয়ত্ত করে ফেলেছে এবং ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান। এখন তুমি হয়তো তাকে বললা যে আপনি তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, এরকম বলা হয়। যেমন বাংলার শেলি, হ্যাঁ, পার্সিবেশি শেলির সাথে তুলনা করা হয়, বাংলার শেলি। ওকে, শেলি কি একজন ইংরেজ কবির নাম। সুতরাং সেই ক্ষেত্রে যদি কোনো বিখ্যাত ব্যক্তির সাথে কাউকে তুলনা করা হয় তখন বসাতে হবে এ অথবা এন, কথা মনে রাখতে হবে। যেমন তোমাকে নজরুল, তুমি তো নজরুলের মতো আমার কাছে মনে হয়, আমি মনে করি যে তুমি নজরুল, অর্থাৎ তোমার ভিতরে এমনই একটা প্রতিভা, গুণ, এই যে গুণ, হ্যাঁ, তোমার ভিতরে এমনই একটি প্রতিভা যে প্রতিভায় মনে হয় যেন তুমি নজরুল। অর্থাৎ তুমি লিখে দিবে ইউ আর এ, এখানে যদি গ্যাপ থাকতো ব্ল্যাঙ্ক এ, নজরুল, আই সি, আমার কাছে মনে হয়, আই সি মানে আমার কাছে মনে হয়, আমি দেখছি বা আমি দেখি তুমি নজরুল, আমার দৃষ্টিতে তুমি নজরুল। সেক্ষেত্রে তোমার এখানে ব্ল্যাঙ্ক আছে। তুমি নজরুল তো একজনই, নজরুল তো আর হাজার হাজার নয়, কিন্তু যে ব্যক্তিকে তুমি বলছো তাকে নজরুলের সাথে তুমি কম্পেয়ার করেছো, সুতরাং ইউ আর এ নজরুল, আই সি, এ বসায় দিবে আমরা। ওকে মাই ডিয়ার লার্নার্স? যেমন লিখতে পারি, যেমন নজরুল, দেখো আরেকটা বিষয় দেই, নজরুল ইজ এ শেলি অফ বেঙ্গল। নজরুল হলো বাংলাদেশের একটা শেলি। ওকে, নজরুলকে শেলির সাথে তুলনা
এ বসবে। অর্থাৎ এরকম যদি তুমি কাউকে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে, তার মানে গুণের সাথে, ব্যক্তির সাথে তো আর ব্যক্তি তো একজনই, গুণের সাথে তুলনা করা হয়, তখন আমরা বসিয়ে দেব এ অথবা এন। মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা স্পেশাল ইউজ অফ এ এবং এন আমরা শেষ করলাম। এ পর্যায়ে আমরা তোমাদেরকে যে নিয়মের দিকে নিয়ে যেতে চাই, সে নিয়মটা হচ্ছে ডি। হ্যাঁ, ডি। কয় মিনিট হলো? আরও কি দেব? দি। মনে রাখতে পারবে তো অবশ্যই, কারণ একাধিক ক্লাস তো আর নেওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা একটু দি এর ব্যবহারটার ব্যাপারে এগিয়ে যাই। দি, হ্যাঁ, দি হলো একটা আর্টিকেল এবং এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ওকে, কি আর্টিকেল বলো তো? ডেফিনিট আর্টিকেল। দির নাম হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট কি? নির্দিষ্ট। ডেফিনিট, ফিক্স, নির্দিষ্ট, অনির্দিষ্ট নয়। ইনডেফিনিট অনির্দিষ্ট, এ এবং এন। ডেফিনিট নির্দিষ্ট, দি ডেফিনিট আর্টিকেল। ওকে, তার ব্যবহারটাও একটু নির্দিষ্ট, বিশেষ বিশেষ ব্যবহার আমরা জেনে নেই এবং খুব মানসিক অবস্থাটাকে খুব ফ্রেশ করে, মনটাকে ওপেন করে দিয়ে মনের জানালার ভিতরে দিয়ের ব্যবহারটা ঢুকিয়ে নাও মাই ডিয়ার লার্নার্স। ওকে, দেখো প্রথমেই আমরা লিখে দিই নদী, রিভার। হ্যাঁ, নদী, সাগর, নদী, সাগর। তারপরে মহাসাগর, মহাসাগর, উপসাগর, নদী, সাগর, মহাসাগর, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বত, পাহাড়। হ্যাঁ, পাহাড়, পর্বত, সরি, পাহাড়, পর্বত। ওকে, পাহাড়, পর্বত। দ্বীপ, দ্বীপ। হ্যাঁ, মরুভূমি, মরুভূমি। তারপরে আমরা আসি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। হ্যাঁ, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি। বিল, বিল। হ্যাঁ, বিল আছে না, বিল, চলন বিল। হ্যাঁ, এরকম বিখ্যাত বিলের পূর্বেও হ্রদ। হ্যাঁ, হ্রদ, জলাশয়, এর পূর্বেও দ্বীপ বসে। তাহলে কি? নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পাহাড়, পর্বত, দ্বীপ, মরুভূমি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদির পূর্বে দ্বীপ বসে। মাই ডিয়ার লার্নার্স, একটু ব্রেনটা খুলে দাও, তাহলে অবশ্যই দিয়ের ব্যবহারটা বুঝতে পারবে এবং মনে থাকবে আশা করছি। যেমন তোমার চলে আসলো, যেমন ড্যাশ দিয়ে পদ্মা ইজ আ বিগ রিভার। চলে আসলো পরীক্ষায়, ড্যাশ পদ্মা ইজ আ বিগ রিভার। সুতরাং পদ্মা, রিভার, সো দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। যেহেতু তোমাকে বলা আছে নদীর পূর্বে দি, বুঝছেন নি? অবশ্যই বুঝছেন, দি। হ্যাঁ, বসিয়ে দেন দি। আবার তোমাকে যদি বলা হয় যেমন ড্যাশ হিমালয়া, হিমালয়া ইজ আ ফেমাস মাউন্টেন, মাউন্টেন, বা হিমালয়া ইজ আ ফেমাস মাউন্টেন, অর্থাৎ পর্বত। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট যদিও হয় তবুও দি বসবে, মাউন্টেন। তাহলে দ্য হিমালয়া, হিমালয় এখানে একটা পর্বতের নাম, হিমালয় পাহাড়। হ্যাঁ, এই বসিয়ে দাও। তারপরে সীতাকুণ্ড, দা, দা দিয়ে
সীতা কুণ্ডা দিদিবে সীতাকুণ্ড পাহাড়ের নাম। অতএব পাহাড় যতই থাকে, চন্দ্র সূর্য, দ্য মুন, হ্যাঁ, দ্য মুন, দ্য সান, ওকে, চন্দ্র সূর্য, হ্যাঁ, পাহাড় নদী, হ্যাঁ, সব কিছুর পূর্বে বসবে দি। গ্রহ উপগ্রহ, গ্রহ পৃথিবী কি একটা গ্রহর নাম, দ্য আর্থ লিখতে হবে তোমাকে, দ্য আর্থ। আরেকটা মজার কথা তোমাদের শুনিয়ে দেই মাই ডিয়ার লার্নার্স, এই যে পাহাড়, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, মানে যতগুলো আছে, তার প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের হবে। কথা ক্লিয়ার? প্রথম অক্ষরটি বড় হাতের দিবে। দ্য মুন, দ্য আর্থ, দ্য সীতাকুণ্ড, পদ্মা, হ্যাঁ, হিমালয়াস, এইচ বড় হাতের দিবে। মনে রাখবে সান, হ্যাঁ, এগুলো বড় হাতের ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম নিয়মটা কিন্তু আমরা জেনে গেলাম, বুঝে ফেললাম। এরপরে আমরা আসি 2 নম্বর নিয়ম, পবিত্র ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ সবই পবিত্র, কিন্তু পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে, নামের পূর্বে আর কি, গ্রন্থের নামের পূর্বে, ওকে, নামের আগে, হ্যাঁ, কি বসবে? দি বসবে, মনে রাখবে। নামের পূর্বে, তারপরে সংবাদপত্র, হ্যাঁ, সংবাদপত্র, বিখ্যাত কবিতার বই, বিখ্যাত কবিতার বই, কবিতার বই, উপন্যাস, হ্যাঁ, নোবেল, উপন্যাস, হ্যাঁ, বিখ্যাত কবিতার বই, উপন্যাস, তারপরে আরও মহাকাব্য, হ্যাঁ, মহাকাব্য ইত্যাদির পূর্বে, হ্যাঁ, দি বসবে। ইত্যাদির আগে বা পূর্বে দি, মনে রাখতে হবে কথাটা, দি বসবে। একটু উদাহরণ দিব, দ্য কুরআন, হ্যাঁ, এখন তোমাকে দেওয়া হলো আই রিড ড্যাশ হোলি কুরআন, ওকে, আই রিড হোলি কুরআন বা আই রিড কুরআন, হোলি না দিলেও চলবে, কোরআন এমনি পবিত্র, হোলি অর্থ পবিত্র, কোরআন তো এমনি পবিত্র, কোরআনের ক্ষেত্রে হোলি লাগে না, ঠিক আছে? ওকে, এখন এখানে তুমি কি বলবে? আই রিড দ্য কোরআন এভরিডে। এভরিডে অর্থ কি? প্রতিদিন। তাহলে আমি প্রতিদিন কোরআন পড়ি। এখানে কি বসাবে? দি বসিয়ে দেবে, কারণ কোরআন, কোরআন কি ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ ধর্মীয় গ্রন্থের আগে দি বসাবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, না বোঝার কথা নয়। এরপরে আমরা আসি সংবাদপত্র, যেমন মাই ফাদার, আমার বাবা, মাই ফাদার, আমার বাবা, রিডস পড়ে, হ্যাঁ, ড্যাশ ডেইলি ইত্তেফাক, ডেইলি ইনকিলাব, ডেইলি ইনকিলাব, রেগুলারলি, রেগুলারলি, আমার বাবা নিয়মিত ডেইলি ইনকিলাব পড়ে। তোমরা আমার কথা বুঝতেছ? আমার বাবা নিয়মিত ডেইলি ইনকিলাব পড়ে। হোয়াট ইজ ডেইলি ইনকিলাব? ইট ইজ আ নিউজ পেপার, বেঙ্গলি নিউজ পেপার। সুতরাং তুমি বসিয়ে দেবে দ্য ডেইলি ইনকিলাব, ওকে। তাহলে সংবাদপত্রের আগে, ধর্মীয় গ্রন্থের আগে, এরপরে বিখ্যাত কবিতার বই যা কিছু আছে, হ্যাঁ, এর পূর্বে আমরা বসাবো উপন্যাস, দ্য অ্যারাবিয়ান নাইটস, আলিফ লায়লা, আলিফ লায়লা, তোমরা দেখছো না আলিফ লায়লা? আলিফ লায়লা কি আসলে? হ্যাঁ, আলিফ লায়লা হলো অ্যারাবিয়ান নাইটস, হ্যাঁ, এটা একটা আরবের একটা উপন্যাসের নাম, আরবের একটা উপন্যাসের নাম কি? আলিফ লায়লা। এখন এই একটা উপন্যাসের নাম আলিফ লায়লা, তখন দ্য অ্যারাবিয়ান নাইটস, দেখবো ইংরেজিতে লেখা থাকে এরকম, দ্য অ্যারাবিয়ান নাইটস, NIGHTS, দ্য অ্যারাবিয়ান নাইটস, দি বসবে, হ্যাঁ, যেহেতু এটা একটা উপন্যাসের নাম। অর্থাৎ বিখ্যাত যত উপন্যাস আছে তার পূর্বে বসাবে দি, বিখ্যাত কাব্যগ্রন্থ তার পূর্বে বসাবে দি। যেমন দ্য ম্যাকবেথ, দ্য ম্যাকবেথ, দ্য ম্যাকবেথ, হ্যাঁ, দ্য ম্যাকবেথ, এটা একটা কি বিখ্যাত উপন্যাসের নাম বা একটা গল্পের বইয়ের নাম।
ইংরেজি সাহিত্যের, হ্যাঁ, দ্য ম্যাকবেথ। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা 2 নম্বর নিয়মে শেষ করলাম। এবারে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা দেখলাম, ট্রেন, বিমান, রকেট। ট্রেন, বিমান, রকেট, আকাশযান যেটা আর কি, ট্রেন, বিমান, রকেট, বিখ্যাত প্রাসাদ ও বিখ্যাত অট্টালিকা। অট্টালিকা, হ্যাঁ, অট্টালিকা বুঝো তো তোমরা? অট্টালিকা মানে প্রাসাদ, বড় বিল্ডিং, হ্যাঁ, এবং একেবারে নামি দামি বিল্ডিং, প্রাসাদ। এর পূর্বে দি বসাবে। এর পূর্বে কি বসাবে? দি বসাবে। সহজ লাগতেছে পড়া? এর পূর্বে দি বসাবে। ওকে, দেখো একটু উদাহরণ দেখবে। উদাহরণ দেখো, ট্রেন, যেমন একটা ট্রেনের নাম হলো মহানগর এক্সপ্রেস। ওকে, দা মহানগর এক্সপ্রেস, সরি এক্সপ্রেস, দ্য মহানগর এক্সপ্রেস। এখন দি বসাতে হবে। ওকে, যেমন আবার যেমন দ্য অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স, হ্যাঁ, আই ওয়েন্ট টু মাই ডিস্ট্রিক্ট, আমি গিয়েছিলাম আমার জেলায়। আই ওয়েন্ট টু মাই হোম ডিস্ট্রিক্ট, মাই হোম ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আমি গিয়েছিলাম আমার কিসে, আমার হোম ডিস্ট্রিক্টে আমি গিয়েছিলাম, প্রাসাদ। ওকে, আই ওয়েন্ট টু মাই হোম ডিস্ট্রিক্ট বাই, এখানে ড্যাশ এয়ারো বেঙ্গল এয়ারলাইন্স। ওকে, এয়ারলাইন্স। এই এখানে কি দিব? দা, কেন? এটা একটা বিমানের নাম। সুতরাং বুঝতে পারছো অবশ্যই, ট্রেন, এই মহানগর এক্সপ্রেস, এই বিমান, রকেট, দ্য অ্যাপোলো 11, ড্যাশ দ্য অ্যাপোলো 11, এটা একটা রকেটের নাম, যেই রকেটে চড়ে নভোচারীরা চাঁদে গিয়েছিল। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, thrown by the Apollo 11, three astronauts went to the moon at first. সর্বপ্রথম তারা চাঁদে গিয়েছিল, সেই বিমানটার নাম ছিল কি? অ্যাপোলো 11। ওকে, তাহলে এই যে দি বসবে, হ্যাঁ, মনে রাখছো তো? আচ্ছা, প্রাসাদ কি? প্রাসাদ সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে তার কবরের উপরে, হ্যাঁ, তার যে কবর সমাধি, তার উপর একটা বিল্ডিং বানাইছে বিশাল। সেটা ভারতে, হ্যাঁ, ভারতে যমুনা নদীর তীরে। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক, ওখানে দর্শনার্থীরা, হ্যাঁ, ওখানে গিয়ে তারা এই দেখে বিল্ডিংটা, হ্যাঁ, চমৎকার অট্টালিকা। এই বিল্ডিংটা বিশ্বের মধ্যে একটা ফেমাস বিল্ডিং, সেটার নাম হলো তাজমহল, দিল্লিতে অবস্থিত। নাম কি? তাজমহল। তোমাকে লিখতে হবে, যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু ড্যাশ, আই ওয়েন্ট টু ইন্ডিয়া, আমি ভারত গিয়েছিলাম, টু সি মানে দেখতে, হ্যাঁ, টু সি ড্যাশ তাজমহল। এই এরকম একটা বাক্য আসলো তোমাকে কিন্তু শুধু এই ড্যাশ তাজমহল এরকম কিন্তু আসবে না পরীক্ষায়। ওকে, পরীক্ষায় আসবে যেমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের ভিতরে ব্ল্যাঙ্ক থাকবে, অথবা এরকমও আসতে পারে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের ভিতরে কিছু কিছু গ্যাপ থাকবে, যেই গ্যাপের ভিতরে তোমাকে বসাতে হবে এ কোথায় বসবে, এন কোথায় বসবে, ডি কোথায় বসবে, এইগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং আই ওয়েন্ট টু ইন্ডিয়া টু সি ড্যাশ তাজমহল, দা তাজমহল। কেন? তাজমহল হচ্ছে একটা বিশ্বের বিখ্যাত বিল্ডিং। এরকম বিখ্যাত অট্টালিকা বা প্রাসাদ, একই কথা, বিখ্যাত অট্টালিকা বা প্রাসাদের পূর্বে দি বসে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, শুধু নর্মালি নয়, আমি বিশ্বাস করব আন্তরিকতার সাথে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ওকে, ভৌগোলিক অর্থপূর্ণ দেশের নামের পূর্বে ভৌগোলিক, ভৌগোলিক, ভৌগোলিক কি?
বিশ্বের মধ্যে ভূ মানে অবস্থান এই দেশের ভৌগোলিক অর্থপূর্ণ দেশের নামের পূর্বে দিবসে। তোমরা এটা বুঝতে পারো নাই, হ্যাঁ, আমি আবার বলছি। যেমন কিছু কিছু দেশ আছে বিশ্বে, যেমন দা বাংলাদেশ নো, দা ইন্ডিয়া নো, এগুলো কিন্তু না। কিছু কিছু দেশ আছে যেই দেশগুলো এই যুক্ত দেশ, দুইটা দেশ মিলে একটা, এবং সে নামটা দেওয়া হয়েছে তাদের এই পৃথিবীতে যে তারা অবস্থান করছে যেই সীমারেখায়, পৃথিবীর ভৌগোলিক অবস্থান মানে পৃথিবী ভূখণ্ডের যেখানে এই দেশটি অবস্থিত সেইটা বিবেচনা করে দেশটার নাম দেওয়া হয়েছে। যেমন একটা আমি দিয়ে দেখাই, সংক্ষেপে এটা আবার লেখা হয় KSA, হ্যাঁ, KSA, এটি কিন্তু একটা দেশের নামের সংকেত। ওকে, কিংডম অফ সৌদি আরাবিয়া, কিংডম অফ সৌদি আরাবিয়া, অর্থাৎ আরব সাম্রাজ্য। এখানে কিন্তু একটা নয়, ছোট্ট একটি দেশ নয়, বিশাল আরব, কিংডম অফ সৌদি আরাবিয়া। এই ক্ষেত্রে বসাতে হবে দি। কথা বুঝতে পেরেছো তোমরা? যেমন ড্যাশ USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অতএব আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্র, এই পূর্বে বসবে দি। আবার ড্যাশ ইউকে, ড্যাশ ইউকে। এখন কি বসাইবা তুমি? ইউ আছে, এখন এন বসাইবা না এ বসাইবা? নো, এখানে হবে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, এখানে বসাতে হবে দি। এরকম ভৌগোলিক, হ্যাঁ, অর্থপূর্ণ যুক্তরাজ্য মানে রাজ্যটা জয়েন্ট, কিংডম অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, রাষ্ট্রযুক্ত। এখানে এই রকম ভৌগোলিক অবস্থানের অর্থ আছে, সেই অর্থপূর্ণ দেশের সংক্ষিপ্ত নাম, হ্যাঁ, এর পূর্বে বসাতে হবে আমাদেরকে দি। মাই ডিয়ার লার্নার্স, না বোঝার কিন্তু কোনো কারণই থাকতে পারে না। আমরা একেবারে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেব, যেহেতু ভিডিও হচ্ছে, অতএব তোমাদের ক্লাসটা যেন অনেক দীর্ঘ না হয়ে যায় সেজন্য আমাদেরকে সংক্ষেপ করতে হবে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। অ্যাডজেক্টিভ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। অ্যাডজেক্টিভ এর তিনটা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অর্থাৎ কম্পারেটিভ ও সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসবে। ওকে, যেমন একটা ডিগ্রি, তোমরা এটা তো আর একটা পার্ট, যদিও আমি বুঝাই তোমাদেরকে, একটু সংক্ষেপে বোঝাই। গুড, এটার কম্পারেটিভ হচ্ছে বেটার। ভালো, তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো, বেস্ট। আবার দেখো স্মল, খাটো, এটা হলো পজিটিভ। এগুলো সব অ্যাডজেক্টিভ, কারণ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ অ্যাডজেক্টিভ। অর্থাৎ স্মল, এটা একটা অবস্থা, খাটো। এটার তুলনামূলক খাটো, মানে দুইজনের মধ্যে একজন একটু খাটো বেশি, তাহলে স্মলার ইয়ার বসবে, স্মলার। আর সবচেয়ে খাটো, এর চেয়ে খাটো হয় না, তাহলে বেটে, মাটির সাথে মিলে যায়, হ্যাঁ, স্মলেস্ট। ওকে, স্মলেস্ট। এখন এখানে কিন্তু দি বসবে না, এ অথবা এন বসবে, এ দুটোতে। কিন্তু কম্পারেটিভ, এটা হলো কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। ওকে, এই সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে, বাক্যের মধ্যে শব্দটা যদি দেখা যায় কম্পারেটিভ শব্দ, অথবা বাক্যের মধ্যে দেখা যায় সুপারলেটিভ ওয়ার্ড চলে এসছে, সেখানে তোমাকে বসাতে হবে দি। বুঝজনি? না বোঝার কোনো কারণ থাকতেই পারে না। যেমন ড্যাশ মোর ইউ রিড, তুমি যত পড়বে, ড্যাশ মোর ইউ লার্ন,
তুমি যত পড়বে তত তুমি জানবে, সোজা না কথাটা? তুমি যত পড়বে তত তুমি শিখবে। তাহলে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। ওকে, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। তাহলে এটা কি কম্পারেটিভ, মাঝখানেরটা মোর, হ্যাঁ মোর মাঝখানেরটা এটা, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রি মোর। দি বসছে সুপারলেটিভে, যেমন কারিমা, কারিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল, গার্ল। ওকে, কারিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল অফ দ্য ক্লাস, হ্যাঁ অফ দ্য ক্লাস। কারিমা হলো ক্লাসের সবচেয়ে ভালো বালিকা, সবচেয়ে ভালো। ওকে, তাহলে এখানে আমরা কি করব, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে দেব দি। অর্থাৎ অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভের আগে বসাবো দি। অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি, না বোঝার কোনো কারণ নেই। বাই ডিয়ার লার্নার্স, আর 2টা নিয়ম দিয়ে শেষ করব। আমার কিন্তু 30 মিনিট শেষ হয়ে গেল, আরও ওভার হয়ে গেল, কিন্তু ধৈর্যের সাথে তোমরা দেখবে, সময়ও তো নেই, সময়ও নেই বেশি, হ্যাঁ আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমরা আসি জাতির পূর্বে। হ্যাঁ, এটা একদম কমন একটা নিয়ম, কমন নিয়ম একটা। জাতির পূর্বে, জাতি বোঝায় যদি বাঙালি জাতি, হ্যাঁ জাতির পূর্বে দিবসে, একদম সংক্ষেপে লিখে দিলাম জাতির পূর্বে দিবসে। ওকে, জাতির পূর্বে দিবসে, যেমন দ্য ইংলিশ, মানে কি ইংরেজি জাতি, দ্য ইংলিশ আর ব্রেভ নেশন। ইংরেজরা হলো কি সাহসী জাতি, তাহলে ইংরেজরা সাহসী জাতি, এখানে কিন্তু ইংরেজি পুরো জাতিটাকে বোঝানো হয়েছে। ওকে, তখন বসবে দি। দ্য বাঙালিজ, বাংলা বাঙালি জাতি, দ্য বাঙালিজ, বাঙালিজ আর ব্রেভ, বা দ্য বাঙালিজ আর ইন্ডাস্ট্রিয়াজ, এটাই সবচেয়ে ভালো লাগবে। যেমন ইন্ডাস্ট্রিয়াজ, বাঙালিরা হয় পরিশ্রমী, এখানে বাঙালিরা তার মানে এখানে বাংলা জাতি, বাংলাদেশের জাতিকে। আবার দ্য ইংলিশ আর ব্রেভ, আর ইংলিশ আর ব্রেভ, ইংলিশ ব্রেভ মানে ইংলিশ জাতিটা হলো সাহসী। ওকে, তাহলে এই জাতির পূর্বে বসাচ্ছে কি দি, মনে রাখবেন, অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আমরা চলে যাই তারিখের পূর্বে, তারিখ, তারিখ দিই না আমরা, হ্যাঁ 10 তারিখ 20 তারিখ, তারিখের পূর্বে বসাতে হবে দি। দ্য 10th নভেম্বর, নভেম্বর, আর কত পড়াবো তোমাদের, দ্য 10th নভেম্বর, এখানে দি বসাতে হবে 10th নভেম্বর, দ্য 10th নভেম্বর, তারিখের পূর্বে। হ্যাঁ, কিন্তু তারিখ যদি তুমি এমন লেখো 10 নভেম্বরে কত 11, তারপরে হলো 2020, কথার কথা ধরো, এখন কিন্তু দি বসানো যাবে না, এভাবে দি হবে না। কিন্তু তারিখটাকে যদি এভাবে লেখো তুমি, অর্থাৎ কথায় লেখো, কথায় 10th, হ্যাঁ, অথবা কর্মবাচক সংখ্যায় যদি তুমি লেখো 10th, 1st, 2nd, 3rd, 4th, 5th, দি বসাতে হবে। কথা মনে রাখছো? দেখো 1st দি বসবে, 2nd দি বসবে, হ্যাঁ যেমন 21st ফেব্রুয়ারি, দ্য 21st ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি তারিখের পূর্বে দিবসে, মনে রাখবে কথাটা। একদম সহজ করে বলছি কিন্তু আমি, মানে যতটুকু সহজ করে বলা যায়। হ্যাঁ, তারপরে ভিডিও তো একটু তাড়াতাড়িও বলতেছি, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থাৎ মাই ডিয়ার লার্নার্স, একটু কষ্ট করেই তোমাকে বুঝতে হবে। যারাই হয়েছে বিখ্যাত দুনিয়ায়, তাদেরকে কিছু না কিছু কষ্ট করেই বিখ্যাত হতে হয়েছে। তুমি রোল নাম্বার 1, 2, 3, 4, 5 এর ভিতরে তোমাকে যদি আসতে হয়, অর্থাৎ 10-এর ভিতরে যদি তোমাকে ঢুকতে হয়, তাহলে তোমাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল পরিশ্রম করেই তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি যদি আরামসে আরাম খালি মোবাইল টিপো, খালি মোবাইল টিপো, আর যদি খেলাধুলা করো, তাহলে কিন্তু তোমার এই লকডাউনের উসিলা দিয়ে খালি পরে ঘুমাও, নো, তাহলে তুমি ফার্মের মুরগির মতো হয়ে যাবে, তোমার দিয়ে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। ওকে মাই ডিয়ার লার্নার্স, সামনের দিকে এগিয়ে যায়। আর কয়টা নিয়ম, একটা নিয়ম আছে বাকি। হ্যাঁ, দেখো মর্নিং, এটাই শেষ করে দেই। হ্যাঁ, মর্নিং অর্থ কি সকাল, ইভিনিং অর্থ কি ইভিনিং, ইভিনিং অর্থ
সন্ধ্যাবেলা, হ্যাঁ, বিকাল। ওকে, তারপরে নুন অর্থ কি? নুন ভাত খাওয়ানোর নুন নাকি দুপুর? নুন অর্থ দুপুর, আবার ভাত খাওয়ার নুন না কিন্তু। এই যে সময়টা, হ্যাঁ, নাইট, রাত, হ্যাঁ, নাইট, NIGHT, নাইট। এইগুলোর আগে যদি ইন থাকে, ইন একটা প্রিপোজিশন ইন যদি থাকে এগুলোর পূর্বে, খেয়াল করছো? এগুলোর পূর্বে, এগুলোর আগে, হ্যাঁ, পূর্বে, এগুলোর পূর্বে যদি কি থাকে? ইন ইন ইন, তাহলে বসাবে দি। যেমন হি খেইম, সে আসলো, ইন ড্যাশ মর্নিং, ইন ড্যাশ মর্নিং, ইন দ্য মর্নিং। দেখছো? ইন দ্য মর্নিং, হি খেইম ইন দ্য মর্নিং। ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে দিয়ে নিয়ম দিলাম, এ এবং এনের যে কটা নিয়ম বাকি ছিল সে কটা দিলাম, আর্টিকেল শেষ করে দিলাম আমরা। হ্যাঁ, এই লকডাউনের মধ্যে দিয়ে যতটুকু পেরেছি এগিয়ে গেছি ইনশাল্লাহ। সামনের ক্লাসে আমি তোমাদেরকে একটা বিশেষ পার্ট দেব, বিশেষ একটা পার্ট দেব, যেই পার্ট তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং জানলে তোমাকে ইউ ক্যান ইজিলি রাইট অ্যান্ড স্পিক ইন ইংলিশ ইজিলি অ্যান্ড থ্রোলি। সুতরাং ভুল থেকে বাঁচার জন্য আমাদেরকে শিখতে হবে এবং ভালো কিছু করার জন্যই আমাদেরকে শিখতে হবে। দেশটাকে গড়তে হলে আমাকে আগে নিজেকে গড়তে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।